ইসলাম, উনি আমার হাজব্যান্ড। আর আপাতত পেশাগতভাবে আমি টিচারই করি এখন। আমি অন্য একটা ইনস্টিটিউটে ক্লাস নিই আর আপনাদের এখানে ক্লাস নিচ্ছি। আর বাসায় হচ্ছে আমার একটা ট্রেনিংয়ের সিস্টেম আছে এই আর কি আপাতত। আর এখন আমার একটা ছোট বেবি আছে আর কি, যখন আমি কোথাও জব করি না এই আর কি। আর আমি কুমিল্লা গভর্নমেন্ট মেরিটস থেকে 2015-তে দিয়ে আমি কমপ্লিট করেছি। ঠিক আছে, তো আমার ক্লাসে ফিরে যাই। এখন দেখি আজকে আমরা ডায়াবেটিক্স একটা অধ্যায় আছে আপনাদের সিলেবাসে, হ্যাঁ আমি দেখেছি। তো আমরা ডায়াবেটিক্সটা আজকে পড়বো, হ্যাঁ, এবং আমি আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বিষয়টা খুবই চমৎকার একটা বিষয়। আমরা বুঝলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসি দেখি। দেখেন, এই ডায়াবেটিক্স টপিকটা এখন সারা বিশ্বে খুবই বহুল আলোচিত একটা টপিক এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও তাই। কারণ হচ্ছে একদম গ্রাম শহর সব জায়গার মানুষই মোটামুটি এখন 100 জনে প্রায় 15 থেকে 20 জন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিষয়টা টোটাল সলভ করার কোনো সিস্টেম নেই, যে একটা অসুখ হলে চিকিৎসা দিলে সে ভালো হয়ে যায়, এরকম কোনো সিস্টেম ডায়াবেটিক্সে হয় না। যার ফলে এটা আরও বেশি একটা পেইনফুল বিষয়। এই জন্য এটা নিয়ে আরও বেশি আলোচনা হয় যে আসলে শেষ পর্যন্ত এটার কোনো সলিউশন সারা বিশ্বে কোনো কেউ বের করতে পারে কিনা। এখন আমরা আসি। এখন আমরা শুরুতে দেখেন একটা ডিজিজ বা একটা অসুখ যখন আমরা পড়বো তখন প্রথমে আগে জানবো যে এটা আসলে কি জিনিস, মানে এটা কি আর কি, অর্থাৎ কাকে বলে, এর পরিচিতিটা কি, অর্থাৎ কিভাবে এটা হলো। এরপরে আমরা আসবো মেকানিজমটা, অর্থাৎ এটা কিভাবে হয় আমাদের শরীরে। অর্থাৎ নর্মাল একটা জিনিস যখন অ্যাবনর্মাল ঘটবে আমাদের শরীরে তখনই সেটা ডিজিজ বা একটা ডিজিজ কন্ডিশন। তাহলে আমাকে জানতে হবে যে আমাদের শরীরে আসলে কিভাবে অসুখটা হলো, মানে প্রসেসিংটা। এরপরে আমরা জানবো যে প্রাইমারিভাবে কিছু সিমটম অথবা লক্ষণ দেখে আমরা চিনতে পারি, এরকম কিছু মেনু আমাদেরকে নিতে হবে যে এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা এই রোগ হয়েছে। এরপরে ছোটখাটো কিছু ইনভেস্টিগেশন অর্থাৎ কিছু টেস্ট যেটা আমরা রোগটা আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করে থাকি। যে একটা রোগ আমি অনুমান করছি যেটা অত হতে পারে, তো কনফার্মেশনের জন্য আমরা কিছু টেস্ট দিই যেটা উনি কনফার্ম কিনা। তাহলে টেস্ট সম্পর্কে আমরা একটু জানবো। এরপরে আসবো চিকিৎসা সম্পর্কে, অর্থাৎ এই রোগটা কিভাবে চিকিৎসা করা হয়। ঠিক আছে, তো এই ধারাবাহিকতায় আমি আগে আসি আসলে ডায়াবেটিসটা কি। বোর্ডটা আমার জন্য একটু উঁচু হয়ে যায়, এটা কোনো সিস্টেম নাই তো মনে হয় নাকি। নিচে কিছু দেওয়ার মতন আছে, দাঁড়িয়ে আমাকে উঁচু করার মতো কিছু থাকলে হবে অথবা বোর্ডটা নিচে করার মতো কিছু হলেও হতো। ঠিক আছে, আচ্ছা তো মানে সত্য কিছু আছে ছোট টেবিল আছে না, ছোট আচ্ছা দেখি আমি যতটুকু পারি। ম্যাডাম সমস্যা থেকে দিলেন না আচ্ছা সমস্যা নেই, দেখি রাস্তা নাই আসি। আমরা বারবার ম্যাডাম এটার মধ্যে দাঁড়িয়ে আচ্ছা এতটুকুর মধ্যে আমরা কাজ করতে হয় সমস্যা নাই খেয়াল করি কথা না করে এখানে মনোযোগ দিই। আমরা যখন প্রথমে খাবারটা খাই আগে কোনো কলম ঘোরানোর দরকার নেই, আমার কথা আগে শুনে নেবেন, তারপর আমি যখন লেখা স্টার্ট করতে বলবো তখন আপনারা লিখবেন। ঠিক আছে, দেখেন আমরা যখন খাবার খাই তখন এখানে যে চিত্রটা আঁকা আছে এটা হচ্ছে খাদ্য থলির চিত্র, যেটাকে আমরা স্টমাক বলি। ঠিক আছে, তো খাবারটা স্টমাকে যায়, মানে খাদ্য থলিতে যায়। এরপরে এটা পরিপাক হয় অর্থাৎ হজম প্রক্রিয়া হয়। দেখেন সকালে আমরা খেলে দুপুরে কিন্তু আমাদের আবার ক্ষুধা লাগে, তার মানে কি এই জায়গাটা কিন্তু এমটি হয়, অর্থাৎ এই স্টমাকে খাবারটা ফুলফিল হওয়ার পরে হজম প্রক্রিয়া অথবা বিভিন্ন অ্যাসিডের সংমিশ্রণে খাবারগুলা হজম হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ নাড়ি, এগুলো হচ্ছে নাড়িভুঁড়ি। ঠিক আছে, আমাদের যে ছোট নাড়িভুঁড়ি এগুলো, এই দিক দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। একদম যখন একদম লাস্টে যখন চলে আসে তখন খাবারগুলো আসলে আর খাবারের থাকে না, এটা হজম হয়ে একদম জুস প্রকৃতির হয়ে যায়। যেটা আমরা যদি দেখি তাহলে এটা কি ভাত মাছ বা ডিম ছিল এটা বোঝা যাবে না, অর্থাৎ খাবারের কোনো অস্তিত্ব সেখানে বোঝা যায় না। আচ্ছা, একটা পর্যায়ে দেখেন খাবারটা তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন অর্থাৎ পুষ্টি উপাদান, আর আরেকটা হচ্ছে যেটা বর্জ্য অর্থাৎ আমাদের শরীরের জন্য প্রয়োজন নেই, সেটা বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে একদম লাস্টে এসে খাবারটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা হচ্ছে মল বা যেটা আমাদের প্রয়োজন নেই বর্জ্য, সেটা এটা মোটা নাড়িভুঁড়িতে জমা থাকলো। আর যেটা শরীরের পুষ্টি, সেই পুষ্টিটা এখন নাড়িভুঁড়ির মধ্যে অবস্থান করলে হবে না, কারণ
ভিতরে যা দেখা যায় না সবগুলা কিন্তু কোষ দিয়ে তৈরি, এটা আপনারা জানেন তো মনে হয়। এবং এই কোষগুলা যার যার নির্দিষ্ট কাজও আছে, যেমন চোখ দেখে, কান শুনে, এরকম। তো সেক্ষেত্রে প্রতিটা কোষের আলাদা আলাদা কাজ আছে। তো কাজ করতে হলে কি হবে, খাইতে হবে, মানে শক্তি লাগবে। এই শক্তিটাই হচ্ছে এই পুষ্টিটা, ঠিক আছে? তাহলে এই পুষ্টিটা তো এখানে বসে থাকলে হবে না, কারণ আমাদেরকে কোষের মধ্যে পৌঁছাতে হবে। যেমন চোখের কাজ করতে হলে চোখের কাছে এই পুষ্টিটা পৌঁছাতে হবে। তাহলে কি হবে, এই পুষ্টিটা তখন আমরা একটু আসি, এই পুষ্টিটার আমরা নাম দিয়েছি গ্লুকোজ। কি নাম দিয়েছি? গ্লুকোজ। এটাকে ভাঙলে আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ যা সাবস্ট্যান্স সবকিছুই আমরা পাবো। আচ্ছা, তাহলে এই গ্লুকোজটা প্রথমে দেখবেন মুরগির যখন আমরা নাড়ি ভুঁড়ি কাটি, তখন নাড়ি ভুঁড়ির মধ্যে একদম চিকন সুতার মতন রক্ত নালী থাকে। এটা আপনারা খেয়াল করে দেখুন পাশে গেলে এবার। ঠিক তেমন মানুষেরও এই নাড়ি ভুঁড়ির প্যাচের মধ্যে খুবই চিকন রক্ত নালী থাকে। তখন এই পুষ্টিটা প্রথমে রক্ত নালীর মধ্যে চলে যায়, মানে হচ্ছে ব্লাডের মধ্যে চলে যায়। রক্ত নালীর ভিতরে তো ব্লাড থাকে, তাই না? মানে রক্ত থাকে আর কি। তাহলে এই রক্তের মধ্যে প্রথমে গ্লুকোজটা চলে আসে। তাহলে কি হইলো, গ্লুকোজ রক্তের সাথে মিশে গেল। এখন যদি এটা রক্ত নালীর মধ্যে থেকে যায়, তাহলে কি আমার লাভ হবে? না, হবে না, কারণ হচ্ছে এটা সেলের মধ্যে পৌঁছা লাগবে। তো সেক্ষেত্রে কি হবে, এখন একটা পরিবাহক দরকার আমার, যে পরিবাহকটা পুষ্টিটা রক্তের মধ্য থেকে এটা বহন করে সেলকে পৌঁছে দিবে, ঠিক আছে? তাহলে এখন দেখি, এটা আমি ধরছি, এটা একটা পরিবাহক, সেটা কোথায় নিয়ে যাচ্ছে, এই গ্লুকোজটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে সেলের কাছে, মানে হচ্ছে কোষের কাছে। এটা আমাদের বডির নরমাল মেকানিজম। আমি আবার বিষয়টা গ্লুকোজটা প্রথমে ব্লাডের মধ্যে যায়, ঠিক আছে? তারপরে ব্লাড থেকে একটা পরিবাহকের মাধ্যমে এই পরিবাহকের নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন এটা কি বা কেমন জিনিস সেটা আমি পরে আসছি। আচ্ছা, তাহলে এখন দেখি যে গ্লুকোজটা কোথায় আসলো, ব্লাডে। ব্লাড থেকে ইনসুলিনটাকে পরিবহন করে নিয়ে যে কোষের মধ্যে দিল, ঠিক আছে? এটা আমাদের বডির নরমাল মেকানিজম। এখন ধরেন এখানে ইনসুলিনটা নাই, মানে হচ্ছে ইনসুলিনটা ওই লোকের অ্যাবসেন্ট হয়ে গেছে, নাই। তাহলে কি হবে, সেলের মধ্যে ওই যে গ্লুকোজটা যাইবে না, যাবে না। কোথায় থেকে যাবে, ব্লাডের মধ্যে থেকে যাবে। অর্থাৎ তখন গ্লুকোজটা ব্লাডের মধ্যেই থেকে যাবে। এখন দেখেন তো, প্রতিটা জিনিসেরই কিন্তু একটা নরমাল লিমিট আছে, যে এই পর্যন্ত এটা এখানে থাকা যাবে, এর চেয়ে বেশি হলে এটা খারাপ বা কমে গেলেও খারাপ, তাই না? ঠিক তেমন এরকমই যে ব্লাডের মধ্যে গ্লুকোজেরও একটা লিমিট আছে, যে এই পরিমাণ গ্লুকোজ ব্লাডে থাকে, এটা মানুষের জন্য স্বাভাবিক। কিন্তু যখন ইনসুলিনের ঘাটতি হয়ে যায় আমাদের শরীরে, তখন কিন্তু পর্যায়ক্রমে গ্লুকোজের পরিমাণ ব্লাডের মধ্যে বাড়তেই থাকে। এই কন্ডিশনটার নামই হলো ডায়াবেটিস। আমরা কি সবাই আমার কথা বুঝছি? বুঝতে পারছি। আচ্ছা শুনুন, কেউ যদি না বুঝেন সাথে সাথে আমি ক্লিক করবেন, আমি প্রয়োজনে আবার এই কথা বলবো, হ্যাঁ? কিন্তু না বুঝলে আপনাদেরই প্রবলেম, ঠিক আছে? তাহলে আমরা একটু সংক্ষিপ্তভাবে এই কথাটা পেলাম যে মানবদেহে যে গ্লুকোজটা তৈরি হয়, সেই গ্লুকোজটা ইনসুলিনের মাধ্যমে দিয়ে সেলে পৌঁছায়। যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি অর্থাৎ অভাবের কারণে এই গ্লুকোজটা রক্তের মধ্যে থেকে যায় বা রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, সেই কন্ডিশনটা অথবা সেই প্রসেসটার নামই হচ্ছে ডায়াবেটিস, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা আমি এখন লিখে দিচ্ছি, আপনারা এখন লিখে ফেলুন। এখন আপনারা কলমে লিখবেন, আমি যা লিখবো তাই লিখবেন। ম্যাডাম, ডায়াবেটিসের বাংলাটা মানে মেডিকেল ভাষা কি বলে? বহুমূত্র। বহুমূত্র। মানবদেহে ইনসুলিনের অভাবে যদি রক্তের মধ্যে গ্লুকোজ এর মাত্রা
রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাহলে তাকে ডায়াবেটিস বলে। ঠিক আছে, এটা ব্লাড প্লাস গ্লুকোজ, তারপর একটা তীর চিহ্ন দেয়, তারপর ওখানে ইনসুলিন উপরে, তারপরে গ্লুকোজ প্লাসে। হ্যাঁ, আমি আমার ক্লাসের একটা সিস্টেম আছে, এটা একটু বুঝেন। সেটা হচ্ছে আমি যতটুকু বুঝিয়েছি ওই পর্যন্ত আপনি বুঝছেন কিনা এটা আপনি বুঝেন, বাকি জিনিসটা আমি আস্তে আস্তে ক্লিয়ার করবো ধারাবাহিকভাবে, কোনো সমস্যা নেই। এবং ক্লাস শেষে আমি জিজ্ঞাসা করবো না সবকিছু বুঝেছেন কিনা। হ্যাঁ, লেখা আছে? ম্যাডাম এটা কি প্লাস গ্লুকোজ? হ্যাঁ, এটা গ্লুকোজ প্লাস সেল কোষ। হ্যাঁ, তারপরে ইনসুলিন হচ্ছে পরিবাহক, এই ইনসুলিন ওকে পরিবহন করে নিয়ে যায় কোষের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে, হ্যাঁ। লেখা শেষ? সেল কি জিনিস? সেল সম্পর্কে হ্যাঁ, বলুন। ক্লোজ করে দিব? জি কিছু যারা আছে অথবা ক্লাস শেষে করবেন। আচ্ছা, এখন দেখেন আমরা যে কথা বলছিলাম, এখন দেখি ওনার প্রশ্ন হচ্ছে সেল বলতে আসলে কি। দেখেন, প্রতিটা কাজেরই অথবা গঠনেরই একটা একক ইউনিট থাকে। যেমন আমরা বিল্ডিং বানাই, সেটার মূল জিনিস হচ্ছে ইট, তারপর সিমেন্ট বালু। ঠিক সেরকম মানব দেহের গঠন এবং কাজের এককের নাম হচ্ছে কোষ। হ্যাঁ, আরো সহজভাবে বললে কোষ আসলে একটা কোষ খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। তবে যদি আপনি গরুর মাংস কখনো রান্না করেন, দেখবেন খেলে পরে দাঁতের মধ্যে একটু আঁশের মতো লেগে যায় না, আমরা বের করে খিলাল দিই। ওই রকমই একটা জিনিস হচ্ছে কোষ। তবে আসলে কোষের মেইন আকৃতিটা যদি আমরা নিয়ে কথা বলতে চাই, তাহলে কোষটা হচ্ছে একটু গোলাকার টাইপের একটা জিনিস, এবং এটার মধ্যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং একটা মেমব্রেন দিয়ে আবৃত থাকে, এবং কোটি 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 কোষ দিয়ে আমরা তৈরি। এবং একটা কোষকে শুধুমাত্র খালি চোখে আমি দেখবো বা বোঝানো সম্ভব এমনটা না, এটা মাইক্রোস্কোপে দেখতে হবে। মনে হয় আপনাদের সিলেবাসে কোষ নিয়ে একটা আলোচনা আছে অ্যানাটমিতে, ওই ক্লাসটাতে আপনি একটু ডিটেল সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আসি ডায়াবেটিসের সংজ্ঞার পরে এটার সাথে কিছু প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে ইনসুলিন আসলে কি জিনিস। ঠিক আছে, এই কথাটা একটু বুঝেন। আমাদের দেহে যে অঙ্গগুলা থাকে সেগুলার কিছু কিছু নির্দিষ্ট কাজ আছে যেটা সে শুধু নিজেই করে। এরকম যেমন ধরেন স্টমাকের যে কাজটা কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে খাদ্যটা রিজার্ভ করা, মানে ধরে রাখা। তারপর ইন্টেস্টাইন বা নাড়িভুড়ি যে কাজটা ছিল সেটাকে খাবারটাকে হজম করা। ঠিক তেরকম আমাদের পেটের ভিতরে একটা অঙ্গ থাকে যেটাকে অগ্ন্যাশয় বলে বাংলায়, আর ইংরেজিতে প্যানক্রিয়াস বলে। এটা আপনারা চিনেন বা দেখেছেন কখনো? নাম শুনেছি, কিন্তু কোন জায়গাটা বা কিভাবে? বিভিন্ন অ্যানাটমি বইয়ে এরকম সিরিয়াল দেওয়া থাকে, বা যদি আমি নেক্সট ক্লাসে আসি তাহলে আমি হয়তো কিছু পিকচার নিয়ে আসতে পারবো, যেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো। যাই হোক, এখন কাল্পনিকভাবে আমরা বিষয়টা বুঝি যে আমাদের পেটের ভিতরে অগ্ন্যাশয় অথবা প্যানক্রিয়াস নামের অঙ্গ থাকে, যেটা বাংলা ভাষায় আমরা মাইট্টা বলে বলি, আপনাদের এলাকায় যেটা বলে আর কি। এবার চিনেছেন? হ্যাঁ, মাইট্টা বলে। এই প্যানক্রিয়াসটাই এই ইনসুলিনটা তৈরি করে। ইনসুলিনটা হচ্ছে একটা হরমোন, হরমোন মানে হলো একটা রস। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়াটাই এই ইনসুলিন রসটা তৈরি করে। কেন তৈরি করে? যাতে এই গ্লুকোজটাকে পরিবহন করে সেলের কাছে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি, যে ইনসুলিনটা উৎপত্তি হয় প্যানক্রিয়াস নামক অঙ্গ থেকে, যার কাজ হচ্ছে গ্লুকোজটাকে সেলের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসি যে একজন মানুষ ডায়াবেটিস হলে পরে কি ধরনের লক্ষণ আমার কাছে প্রকাশ করবে, মানে কি এসে বলবে আর কি। এটা একটু খেয়াল করুন, দেখেন। লক্ষণ ম্যাডাম? হ্যাঁ, লক্ষণটা লিখেন। আমার লেখা বোঝা যায়?
জি 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 লেখেন পলিফেজিয়া, পলিডিপসিয়া, পলিইউরিয়া আর হচ্ছে ওয়েট লস। কোনটা কি আমি বুঝাই দিব, আগে লিখে ফেলেন। 3 নম্বরটা দেখা যায় না। মানে আমার জন্য আপনারা দেখছেন জি না? জি জি তাহলে ইউরিয়া না হোয়াইট লস ইউরিয়া না হ্যাঁ, পলিইউরিয়া, ওয়েট লস লেখা শেষ। জি জি আচ্ছা, এখন আমরা আগে বুঝে পরে এটা মানে জানবো। একটু খেয়াল করেন, দেখেন অটোমেটিক যদি একটা মানুষের ডায়াবেটিস হলো, তার মানে কি তার কোষগুলা খেতে পাচ্ছে না। হ্যাঁ, তখন কি হবে যে আমাদের ব্রেন কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদের বডিতে, ঠিক আছে? তো ব্রেনের একটা চিন্তা ভাবনা আসবে যে হয়তো আমার বডিটা যে পরিমাণ খাওয়া দরকার সে পরিমাণ হচ্ছে খাচ্ছে না, যার কারণে আমি গ্লুকোজটা পাচ্ছি না। তখন ব্রেন স্টমাককে সিগন্যাল করবে যে ভাই তুই আরো বেশি করে খা, হ্যাঁ, মানে তোর আরো খিদা লাগা দরকার। তখন স্টমাক বেশি করে খাবে, ঠিক আছে, মানে খাইতে চাইবে আর কি, ক্ষুধা রাখবে। তার মানে কি পলিফেজিয়া মানে হচ্ছে বেশি বেশি ক্ষুধা লাগে, ঠিক আছে? যখন সেল গ্লুকোজ পাবে না, তখন সেল ব্রেনকে বলবে যে ভাই আমার তো খাওয়া হচ্ছে না, তাহলে আরো বেশি করে খাওয়া দরকার। তখন ব্রেন স্টমাককে সিগন্যাল দিবে যে তুই আরো বেশি করে খা, হ্যাঁ, এই জন্য আমাদের বেশি করে ক্ষুধা লাগবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যখন আমি খাবার পরিমাণটা বাড়াবো বা বেশি ক্ষুধা লাগবে, তখন সেটা হজম করার জন্য সবচেয়ে বেশি জরুরি উপাদান হচ্ছে পানি। অর্থাৎ খাবারটাকে হজম করার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে পানি। তো আমি যদি আগে কথা 1.5 কেজি খাবার খেতাম, সেটাকে হজম করতে হয়তো 3 লিটার পানি লাগতো মনে করেন। এখন যদি আমি 2 কেজি খাই, তাহলে আনুপাতিক হারে পানির পরিমাণটা বেশি লাগবে, সেই হিসেবে আমার পিপাসা লাগবে, ঠিক আছে? পাশাপাশি আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে কিডনি একটা অঙ্গ আছে, এটা তো আপনারা জানেন, যেটার মূল কাজটা হচ্ছে ব্লাড বা রক্তকে ছাকন করা, ছাকনি আর কি, ছাকন করা, ফিল্টার করা, হ্যাঁ। এবং ফিল্টার করার পরে আমাদের বডিতে যে উপাদানটা প্রয়োজন সেটা রাখবে, আর যেটা প্রয়োজন নেই সেটা প্রস্রাব আকারে বের করে দেবে, ঠিক আছে? এখন দেখেন যখন রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা অতিরিক্ত হয়ে যায়, তখন একটা সময় কিডনি ভাবে যে এইভাবে যদি মাত্রা বাড়তে থাকে, তাহলে আমার বডি ব্লাড যে কাজটা তার করা দরকার, মানে ব্লাডের একটা নির্দিষ্ট কাজ আছে, সেই কাজটা করতে পারবে না। তাহলে আমি তাকে একটু হেল্প করার জন্য ব্লাডটাকে স্থাপন করে গ্লুকোজটাকে বের করে দিই। মানে রক্তে যে গ্লুকোজটার পরিমাণটা বেড়ে গেছে, সেটা কিছুটা স্থাপন করে প্রস্রাবকে বের করে দেওয়ার চিন্তাটা করে হচ্ছে কিডনি। যার ফলে একটু খেয়াল করেন তো, যে যদি ধরেন শুধু আমি পানি ছাকি একটা ছাকনা দিয়ে, তাহলে কিন্তু পানি ঢাললাম একদম দ্রুত গতিতে পড়ে যাবে। কিন্তু আমি যদি কোনো গাঢ় জিনিস, বিশেষ করে চা পাতার সাথে যদি অ্যাড থাকে, তাহলে কিন্তু সেটা ঢালতে একটু সময় লাগবে, কারণ জিনিসটার সাথে আরো কিছু উপাদান মিক্স করা আছে। ঠিক এমনই, অর্থাৎ শুধুমাত্র যখন প্রস্রাবটা ফিল্টার হয় তখন সময়টা একটু কম লাগে, কিন্তু যখন গ্লুকোজ সহ ফিল্টার হয় তখন সময়টা একটু বেশি লাগে। এই বেশি সময় লাগার কারণে একটা পেশেন্টের বারে বারে প্রস্রাবের বেগ হয়, মানে প্রস্রাবের পরিমাণটা ঠিকই কম, কিন্তু বারে বারে প্রস্রাব এর বেগ হয়। এই জন্য ওই পেশেন্টটি বেশি বেশি প্রস্রাব যেহেতু করে, তার মানে পানি বের হয়, যার কারণে পানি বেশি খেতেও যায়, অর্থাৎ যেটা আউটপুট আছে সেটাও ইনপুট হতে হবে। এই জন্য ওই পেশেন্টের বেশি পিপাসা লাগে, ঠিক আছে? এরপরে আসি, হ্যাঁ, মানে পলিডিপসিয়া মানে ঘন ঘন পিপাসা লাগা। এই যে বললাম পলিফেজিয়া মানে হলো বেশি ক্ষুধা লাগা, আর হচ্ছে পলিডিপসিয়া মানে পিপাসা লাগা বা ঘন পিপাসা লাগা। লেখা যায়
শীতের দিনে ডায়াবেটিসের রোগীদের প্রস্রাব শীতের দিনে খুব বেশি হয়। বেশি হয়। এটা কারণ ওরা ঘামে না যে এই জন্য। দেখা শেষ? আচ্ছা দেখেন, তাহলে আমরা বললাম যে ঘন ঘন প্রস্রাব হয় কেন সেটা বললাম। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, যখন একটা কোষ খেতে পাবে না স্বাভাবিকভাবেই কোষটা শুকিয়ে যাবে না? শুকিয়ে যাবে না? আমি না খেলে আমি শুকিয়ে যাবো না? মানে কোষ যখন গ্লুকোজটা পাবে না তখন কোষ শুকিয়ে যাবে। এই জন্য ডায়াবেটিস পেশেন্টের ওয়েট লস হয়ে যায়, মানে হচ্ছে ওজন কমে যায়। সে খায় ঠিকই কিন্তু তার ওজন বাড়বে না, অথচ ওয়েট লস থাকবে, কারণ খেলে তো লাভ হচ্ছে না, গ্লুকোজটা তো ব্লাডের মধ্যে থেকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে লক্ষণটা জানা আমাদের কমপ্লিট। এখন আমরা আসি ডায়াবেটিসটা কত প্রকার হয়, মানে কি কি ধরনের ডায়াবেটিস হতে পারে সেটা আমরা একটু জানবো। হ্যাঁ, আসবো, প্রকারটা জানার পর আমি কারণটা জানাবো। প্রকারটা আসি, দেখেন প্রকার হলো 1 নম্বরে টাইপ 1 লেখেন, তারপরে লেখেন টাইপ 2, 3 নম্বরে লেখেন গ্যাস, গ্যাস্ট্রেশনাল অথবা গ্যাস্ট্রেশন বলা যায়। গ্যাস্ট্রেশনাল লিখতে ভালো হবে। গ্যাস্ট্রেশনাল, হ্যাঁ। আচ্ছা, আগে আমার কথা শুনেন। ডায়াবেটিসটা 3 ধরনের হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে টাইপ 1, একটা টাইপ 2, আর একটা হচ্ছে গ্যাস্ট্রেশনাল। টাইপ 1 আর টাইপ 2 এটাই বেসিক্যালি মানে প্রকারভেদটা। আর যেটা 3 নাম্বারটা সেটা হচ্ছে একটা এক্সেপশনাল, সেটা হচ্ছে শুধুমাত্র প্রেগন্যান্সির ক্ষেত্রে, অর্থাৎ ওই পেশেন্টের আগে ডায়াবেটিস ছিল না, ঠিক আছে, কিন্তু গর্ভধারণ করার পরে তার ডায়াবেটিস হয়েছে, এবং গর্ভ যখন ডেলিভারি হয়ে যাবে তখন 1 থেকে 45 দিনের মধ্যে ওনার এই ডায়াবেটিস আমার শরীর থেকে চলে যাবে, অর্থাৎ সেটা টেম্পোরারি। ঠিক আছে? তাহলে এই ডায়াবেটিসটার নাম হলো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস। ঠিক আছে? অর্থাৎ গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস যদিও প্রকারভেদের মধ্যে পড়ে না, কিন্তু থিমটা জানার জন্য জানতে হবে। আর টাইপ 1 আর টাইপ 2 প্রকারভেদটা নিচে যে লেখাগুলো লেখা আছে সেটা হচ্ছে তার বৈশিষ্ট্য, মানে আপনি কিভাবে পার্থক্য করবেন যে কার টাইপ 1 আর কার টাইপ 2। হ্যাঁ, এই পার্থক্যটা করার জন্য আমি বৈশিষ্ট্যটা লিখে দিয়েছি। যেটা টাইপ 1, তার বৈশিষ্ট্য হচ্ছে ওনার বংশ ইতিহাস থাকবে, মানে হলো ওনার বাবা অথবা মা, হ্যাঁ, অথবা দুজনেরই এই প্রবলেমটা থাকবে এবং সেখান থেকে ওনার বডিতে ট্রান্সফার হবে। ঠিক আছে? আচ্ছা, আর টাইপ 2 ব্যক্তি এটা থাকতেও পারে নাও পারে, খুব একটা এটা ভেরি করে না, ওনার বাবা মা থাকলেও অথবা না থাকলেও এটা হতে পারে না। আর 2 নম্বরটা হচ্ছে লক্ষণ প্রকাশ পায়, মানে টাইপ 1 ব্যক্তির প্রথমে যে 4টা লক্ষণের কথা বলেছিলাম সেই লক্ষণগুলো প্রকাশ পাবে এবং সে বুঝতে পারবে তার প্রবলেম হচ্ছে। আর 2 নম্বর টাইপের ওনার লক্ষণ প্রকাশ পাবে না, উনি এমনিতেই নরমাল যেমন ছিলেন এমনই, কোনো একটা কারণে ডাক্তারের কাছে আসছে, এখন টেস্ট করে দেখা যাচ্ছে যে ওনার ডায়াবেটিস হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে ওনার বয়স 40 এর কম হবে, অবশ্যই ওনার বয়সটা 40 এর কম হবে, ওনার বয়সটা 40 এর বেশি হবে। ঠিক আছে? আর উনি মানে টাইপ 1 এর জন্য ওনাকে ডিরেক্টলি আমরা ইনসুলিনটা ইনজেকশন আকারে বডিতে দিয়ে দিব, অর্থাৎ ইনসুলিনটা ওনার বডিতে যেহেতু তৈরি হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়ালি তৈরি করি, হ্যাঁ, বাইরে তৈরি করে তারপর ওনার শরীরে এটা ইনজেকশন আকারে ঢুকাই দেবো।
আর যদি টাইপ 2 ওনাকে আমরা প্রথমে ট্যাবলেট ফর্ম চয়েস করি, মানে ওষুধ খাওয়াই আর কি। যদি কাজ না হয় অথবা কভার করতে না পারে সেক্ষেত্রে পরবর্তী আমরা ইনসুলিন সাজেস্ট করি। ওকে স্যার এই যে তৃতীয় ধাপে কোনো লক্ষণ বা কোনো কিছু দেখা যাবে না? গ্যাস্ট্রোসোমাল বৈশিষ্ট্য বলে দিলাম, শুধু গর্ভ অবস্থায় হবে, গর্ভ অবস্থার পর আবার শেষ হয়ে যাবে। এটা না আর কোনো ইয়ে নেই। হ্যাঁ, শুধু গর্ভ অবস্থায় এটা হবে, গর্ভ অবস্থা শেষ, ডায়াবেটিসও শেষ। তিন নম্বরটা ইনসুলিন লাগবে। গ্যাস্ট্রোসোমালটা কি? এটা কমপ্লিট করে বলে কি বলছিলাম? হ্যাঁ, আসবো বলছি। এটা এখন তো লেখা শেষ। আচ্ছা, তাহলে এখন কি আপনারা চিনতে পারবেন যে কোন ব্যক্তিটা টাইপ 1 ডায়াবেটিক আর কোন ব্যক্তিটা টাইপ 2 ডায়াবেটিক? চিনতে পারবেন? এটা বেসিক্যালি টাইপ 1 আর টাইপ 2 টা আলাদা করার কারণ হলো ওই যে বললাম যে যার বয়স 40 এর বেশি ওনাদের ক্ষেত্রে আমরা ট্যাবলেট ফর্মটা বেশি চয়েস করি এবং ট্যাবলেট আমি খাই। তারপরে ওই অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে উনি বলেন যে আপনি ইনসুলিনটা তৈরি করেন, আপনার করা দরকার, অর্থাৎ কাজটা পরোক্ষভাবে হয়ে থাকে। ঠিক আছে? আর যার ইনসুলিন দেওয়া হবে তার অগ্নাশয়ের সাথে কোনো সম্পর্ক নাই, ডিরেক্টলি ইনসুলিন আমরা ঢুকাই দেবো, সে যা কাজ শুরু করে দেবে। ঠিক আছে? এটা টাইপ 1 ব্যক্তির জন্য। এখন দেখেন গ্যাস্ট্রোসোমাল ডায়াবেটিসটা স্বাভাবিকভাবেই পেশেন্টের খুব একটা লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু উনি যদি মানে সব প্রেগনেন্সির সময় কিছু টেস্ট আমরা করতে বলি, তার মধ্যে একটা টেস্ট হচ্ছে ডায়াবেটিক টেস্ট। যদি করার পরে দেখা যায় যে উনার ডায়াবেটিক্স পজিটিভ, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের আওতায় ওনাকে আনি এবং সেক্ষেত্রে ট্যাবলেটের তুলনায় আমরা ইনসুলিনটা বেশি চয়েস করি। ঠিক আছে? এবং ডেলিভারির পরে আমরা বলি যে 1 থেকে 45 দিন পর্যন্ত উনি ট্রিটমেন্টের আওতায় থাকবেন এবং এরপরে আবার টেস্ট করবেন যে কোনো টাইপ 45 দিন পরে করলেই ভালো। যদি দেখা যায় যে ওনার শরীরে ডায়াবেটিক্স নাই তাহলে উনি ট্রিটমেন্ট বাদ দিয়ে দেবে, অর্থাৎ একেবারে উনি আগের মতো নর্মাল হয়ে যাবে। তবে একটা কথা হচ্ছে শতাংশে মোটামুটি 0.2% মহিলার এটা পার্মানেন্ট হয়ে যেতে পারে, অর্থাৎ 45 দিন পরেও এটা শরীর থেকে যায়নি এমন হতে পারে। তবে এটা সম্ভাবনা 100 এ মাত্র 0.2%। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রকারভেদটা জানা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আসবো কারণ কি, মানে একজন মানুষের শরীরে ডায়াবেটিক্স কেন হয়। দেখেন আমাদের এই পর্যন্ত অর্থাৎ আজকের দিন পর্যন্ত মেডিকেল সায়েন্সের যে গবেষণা সেটাতে একদম স্পেসিফিক ডায়াবেটিক্স এই কারণেই হয় এটা এখনো আইডেন্টিফাই করতে পারেনি। তবে কিছু পার্শ্ব কারণ অর্থাৎ সম্ভাব্য কারণগুলো উল্লেখ করা হয়েছে। এটা যদি আমি আপনি একটু চিন্তা করি তাহলে বের করতে পারবো। যেমন ধরেন খুব বেশি মোটা মানুষ যারা বসে বসে কাজ করে, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি, তাহলে কি হবে যে আমরা খাই কেন? আমাদের শক্তি উৎপাদন হওয়ার জন্য এবং সেই শক্তিটা ব্যয় করার জন্য, তাই না? অর্থাৎ প্রতিদিন আমরা খাই, সেটা একটা ব্যয় থাকতে হবে। কিন্তু যে ব্যক্তি ধরেন 2000 কিলো ক্যালোরি সে খাচ্ছে, কিন্তু তার ব্যয় 1000ও নেই, তার কোনো ব্যয় নেই, কায়িক কোনো ব্যয় নেই, হ্যাঁ, সেক্ষেত্রে 1000 অটোমেটিক তার শরীরে রিজার্ভ থেকে গেল, মানে জমা থাকলো, যেটা আমার বডিতে থাকা দরকার ছিল না। অর্থাৎ যা ইনপুট তা আউটপুট করা উচিত একটা মানুষের জন্য। এখন আমি আপনি নর্মালি ভাত মাছ খাই, কিন্তু একটু যারা একটু হাই কোয়ালিটি জীবনযাপন করে তারা কিন্তু একটু বাইরের খাবারগুলোতে বেশি অভ্যস্ত বা থাই ফুডগুলোতে বেশি অভ্যস্ত, যেগুলোতে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি। এমনিতেই তো বসে বসে থাকে, মোটা অনেক বেশি, তারপর আবার খাইও বেশি। ঠিক আছে? তাহলে কি হবে, তার গ্লুকোজটা সেল ইচ্ছে করে নিতে চাইবে না, যেমন তো ব্যয় নেই, আমি গ্লুকোজ নিয়ে কি করবো? তখন কি হবে, গ্লুকোজটা অটোমেটিক ব্লাডের মধ্যে থেকে যাবে। এই কন্ডিশনটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি, কারণ হচ্ছে উন্নত বহির্বিশ্বে তারা পুষ্টি মানটা নিয়ন্ত্রণ করে তার বডিতে, যে আমার চাহিদা কতটুকু এবং কতটুকু আমাকে খাইতে হবে, কিন্তু আমরা কিন্তু এটা মেনটেন করি না, আমরা যা পাই সেভাবে খেতে থাকি, হ্যাঁ খেতে থাকি এবং বলুন খুব বেশি খাচ্ছি বলে একদম খাচ্ছি না, এরকমও হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে নিউট্রিশন ফ্যাক্টরটাই সবচেয়ে বেশি বড় ব্যাপার, হ্যাঁ, না আমাদের যা দরকার ছিল তার চেয়ে অতিরিক্ত আমরা গ্রহণ করি এবং সেই গ্রহণটাকে ব্যয় করি না, এবং আমাদের কাজের কোয়ালিটিও ভালো না, অর্থাৎ কোনোদিন আমরা সারাদিন বসে থাকি, কোনোদিন আমরা সারাদিন কাজ করি, অর্থাৎ নিয়ন্ত্রণাধীন জীবন আমাদের নয়, এবং এটা ডায়াবেটিসের প্রধান কারণ। ঠিক আছে? তো কারণগুলো তারপর আমি লিখছি, আপনারা একটু দেখেন। 1 নাম্বার হচ্ছে যে যদি বংশীয় হয় তাহলে
2 নাম্বার হচ্ছে সি চারি 1 sedentary work. Pancreatic disease, food habit আর হচ্ছে স্মোকিং। হ্যাঁ, ফুড হ্যাবিট আর হচ্ছে pancreatic disease। স্মোকিং এর কারণে হয় ডায়াবেটিস। হ্যাঁ আসবো বুঝেন সেরেন্টারে বসে বসে থাকা কাজ করা লেখা শেষ। আচ্ছা একটু দেখি ফর্মটা একটু ফাস্ট চালাতে হবে। জেনেটিক মানে হচ্ছে বংশীয়, যদি বাবা মার থাকে তাহলে ওই ব্যক্তিটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো যখন ওই বাচ্চাটা গর্ভে ছিল তখন তার বাবারও ডায়াবেটিস ছিল না, মারও ডায়াবেটিস ছিল না, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি তখন তার মার বাবা বয়স ছিল 25-30 এরকম। যখন বাবা মা বা মায়ের বয়স 60 বছর হলো তখন তার ডায়াবেটিস ছিল, তখন এই বাচ্চাটার বয়স অলরেডি 30 বছর, ঠিক আছে? তাহলে এটা ওনারা ভিন্ন বডি আর বাচ্চাটা ভিন্ন বডি, তাই না? স্বাভাবিকভাবেই কিন্তু তাই তো আপনি এখন ভিন্ন বডি, আপনার মা বাবা ভিন্ন বডি, কিন্তু এটা কিভাবে ট্রান্সমিট হয়, মানে কেন এটা হচ্ছে, এই উত্তর চিকিৎসা বিজ্ঞান এখনো বের করতে পারেনি যে আসলে যখন গর্ভ অবস্থা ছিল তখন তো মার বা বাবার কারো ডায়াবেটিস ছিল না, তাহলে কেন বাচ্চাটা পরে এফেক্ট হচ্ছে, এটার কারণটা বোঝা যায়নি। তবে একটা কিছু আন্দাজ এর উপর একটা রেজাল্টে পৌঁছাইছে, সেটা হচ্ছে ইনসুলিন যেহেতু একটা হরমোন, এবং সেটা প্যানক্রিয়াস তৈরি করে, এবং হরমোনাল যে ডিজিজগুলো আমাদের বডিতে হয়, ডায়াবেটিস তার মধ্যে একটা, এবং আরো অনেক ডিজিজ আছে যেগুলো হরমোনের কারণে আমাদের বডিতে হয়। তো হরমোনাল ডিজিজগুলো বংশীয়ভাবে কিছুটা প্রভাব বিস্তার করে। ঠিক এই কারণে হয়তো বাবা মার যদি হয়ে থাকে যে কোনো বয়সে, টাইপ 2 হোক আর টাইপ 1 হোক, তাহলে উনি টাইপ 1 অথবা টাইপ 2 এর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বরটা হচ্ছে সিডেন্টারি ওয়ার্ক, যারা বসে বসে কাজ করে। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমি যে পরিমাণ খাই সেই পরিমাণ আমি কিলোটা আউট করি না, ফলে ওনাদের এই সমস্যা হবে। এবং বেশিরভাগই কিছু পেশা যেমন হয় ডাক্তার অথবা যারা ব্যাংকার, এই ব্যাংকিং এর সাথে জব করে, এই জবগুলোতে এই ডায়াবেটিস আর পসিবিলিটিটা অনেক বেশি, কারণ তারা লং টাইম বসে খেয়ে কাজ করে, ঠিক আছে? এরপরে যে ওবেসিটি মানে মোটা, আর প্যানক্রিয়াটিক ডিজিজ মানে একটু খেয়াল করে আমাদের বডিতে সব ঠিক আছে, আমার কাজকর্ম খাওয়া দাওয়া সবকিছু ওকে, কিন্তু যদি প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে আমার কোনো অসুখ হয়, সেটা টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, যাই হোক না কেন, তার মানে আমার ফ্যাক্টরি যেখান থেকে উৎপাদনটা হবে সেই জায়গাটা যদি অসুস্থ হয়, তাহলে কি সে প্রোডাকশন ঠিকভাবে দিতে পারবে না, তখন ওটা অটোমেটিক ডায়াবেটিস হয়ে যাবে। অর্থাৎ আমরা ধরছি প্যানক্রিয়াসে একটা টিউমার হয়েছে, তার মানে প্যানক্রিয়াস তো অসুস্থ, সেক্ষেত্রে সেই ইনসুলিনটা সঠিকভাবে তৈরি করতে পারবে না, তখন ওই পেশেন্টের ডায়াবেটিক ডেভেলপ করবে, ঠিক আছে? আগেরটা যে বললেন আপনার বলছেন যে ওর মাত্রা বেশি 1000, কিন্তু এর লেখা 2000। হ্যাঁ, তাহলে ঠিক আছে, 1000 সময় নিল না, যখন আবার তার অভাব পড়লো তখন আবার নিবে। ও হ্যাঁ, আপনার মতে হচ্ছে আজকে তো 2000 খাইলাম, এখন 1000 কাজে লাগলো, আর 1000 হ্যাঁ লাগলো না, বাকি থাকলো, পরে কালকে আবার ওটা ব্যয় করবে, ঠিক আছে? তাহলে কালকে আপনি খাবেন না, আগামীকালও তো খাবেন না, হয়তো সে পরিমাণ না খেলেও কিছু না কিছু তো খাবেন। অর্থাৎ আপনি হয়তো 1000 এর জায়গায় কমপক্ষে 800 হলেও খাবেন, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি আপনার রিজার্ভ ছিল 1000 আগের, আজকে খাইছেন 800, তাহলে হইলো 1800, কিন্তু কাজে লাগবে 1000, তাহলে আবার 800 কিন্তু থেকেই গেল, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আর ক্যালোরির চাহিদাটা মূলত আমাদের মানে
বডিতে মেনটেন করা হয় ডে বাই ডে, অর্থাৎ আপনি আজ যা ইনপুট করছেন তাই আপনাকে আউটপুট করতে হবে। যেটা রিজার্ভ থাকবে এটা আপনার শরীরের জন্য ক্ষতি। যদি কালকে আপনি কম খান তাহলে কম খাওয়ার জন্য যে ক্ষতি সেটা আপনার হবে, ঠিক আছে? অর্থাৎ ক্যালোরিটা রিজার্ভ করতে পারে না শুধুমাত্র কিছু ভিটামিন সাবস্টেন্স ছাড়া। অর্থাৎ আমাদের বডিতে যেমন ভিটামিন এ, বি, ই এগুলো কিছু রিজার্ভ করা যায়, মানে আজকে যদি বেশি খেয়ে ফেলি তাহলে প্রয়োজনে কালকে সেটা ব্যবহার করা যাবে, কিন্তু ভিটামিন ছাড়া যেমন খনিজ, আমিষ, শর্করা, আদার্স যে উপাদানগুলো আছে এগুলো রিজার্ভ করা খুব সিস্টেম। ওকে, আচ্ছা ম্যাডাম অবসিডিটা একটু ভালো করে বুঝলাম। ওবেসিটিটা হচ্ছে মোটা, মানে ধরেন সে প্রচন্ড মোটা, তাহলে কি হবে যে তার সেলগুলো কিন্তু এমনিতেই ওভারওয়েট, তার গ্লুকোজের প্রয়োজন নেই, কিন্তু এরপরে সে ইনটেক করছে ঠিক, তখন তার সেল রিফিউজ করে যে আমার খাবারের প্রয়োজন নেই, ঠিক আছে? তখন না ডায়াবেটিস হবে। এরপরে দেখেন ফুড হ্যাবিট একটা বড় ম্যাটার, কারণ হচ্ছে আমরা এই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে খাদ্য অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ আপনারা যদি কোনো ডায়াবেটিসের রোগী দেখে থাকেন তাহলে দেখবেন যে সবার আগে তাদের খাবারটাকে নিয়ন্ত্রণ করতে বলে, হ্যাঁ, মানে চিনি মিষ্টি খাইতে না করে, মনে হয় শুনেছেন আপনারা এরকমই। অর্থাৎ আমাদের ফুড হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমি কতটুকু গ্লুকোজ আমাদের বডিতে দরকার আর কতটুকু গ্লুকোজ আমি খাচ্ছি, এটা একটা বড় বিষয়। আর 6 নম্বরটা হচ্ছে স্মোকিং, অর্থাৎ যারা ধূমপান করে, এটা খুব মজার বিষয়। দেখেন যারা 10 বছরের চেয়ে বেশি মেয়াদে ধূমপান করে তাদের সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে হচ্ছে শ্বাসনালীটা, মানে যে ধোঁয়াটা ভিতরে প্রবেশ করে। আর 2 নম্বর হচ্ছে ব্লাড, অর্থাৎ রক্তটা 10 বছরের চেয়ে বেশি ধূমপান করলে অটোমেটিকই এটা স্মোকি হয়ে যায়, অর্থাৎ ব্লাডটা ধোঁয়াটে টাইপের হয়ে যায়, ঠিক আছে? এবং ধোঁয়াটে জায়গায় ইনসুলিনটা হচ্ছে একটা তীরের মতো, এই ধোঁয়াটে জায়গায় ইনসুলিনের কাজটা সঠিকভাবে ইনসুলিন করতে পারবে না। এই জন্য যারা স্মোকিং 10 বছরের চেয়ে বেশি হয় তারা ডায়াবেটিসের জন্য খুবই বেশি ঝুঁকিপূর্ণ। কথা বুঝতে পারছি? মানে মনে করেন এই ঘরের মধ্যে খুব বেশি ধোঁয়া, এবার আমি কোন দিক যাবো না যাবো আমি কোনো দিক পাইতেছি না, অনেকটাই এরকম, ঠিক আছে? আচ্ছা, কারণগুলো আমরা সবাই বুঝে ফেলেছি, ক্লিন? ম্যাডাম ইনসুলিনের অভাব ছাড়া, ইনসুলিন যদি অনেক সময় মানে সেলে যদি ওটা না দিতে পারে, গ্লুকোজটা না দিতে পারে, তখনও তো ডায়াবেটিস হতে পারে। যে ইনসুলিন থাকা অবস্থায় গ্লুকোজটা দিতে পারছে না সেলের মধ্যে, তখনও তো ডায়াবেটিস হতে পারে। আমার বডিতে ইনসুলিন আছে কিন্তু গ্লুকোজটা সেলে পৌঁছাতে পারছে না, কারণ সেলে তো যথেষ্ট পরিমাণ আছে, হ্যাঁ, সেল নিচ্ছে সেটা না। হতে বললাম যেমন ওবেসিটি, এটা একটা বড় ম্যাটার। তবে এনাদের জন্য কি হয়, যদি লাইফটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ওয়েটটা কমাতে পারে, তখন দেখা যায় ডায়াবেটিস তার চিরতরে ভালো হবে না। মানে হলো পেনক্রিয়াস যদি একবার অসুস্থ হয়, পেনক্রিয়াস যদি একবার তার ইনএবিলিটি প্রকাশ করে, তাহলে আর সে কখনোই অ্যাবিলিটিতে আসতে পারবে না। কিন্তু যদি সে নিয়ন্ত্রণ করে তাহলে সে ভালো থাকবে, ঠিক আছে? অর্থাৎ যদি ওই ব্যক্তিটা চায় যে আমি নিয়ম নীতি মেনটেন করে চলবো, তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যে মাত্রাটা নিয়ে আমরা তখন কথা বলছিলাম যে ব্লাডের মধ্যে তার মাত্রাটা অতিরিক্ত হয়ে গেলে ডায়াবেটিস, এই কথাটাই তো মূল বেসিকটা না? তো তাহলে এখন আমাকে জানতে হবে যে আসলে ব্লাডের মধ্যে কতটুকু মাত্রাটা আসলে স্বাভাবিক আর কতটুকু মাত্রাটা হচ্ছে অতিরিক্ত, এবং সেই টেস্টটা আমরা কিভাবে করি, অর্থাৎ ইনভেস্টিগেশন সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা রাখবো। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আপনারা খুব ভালো করে মনে করবেন। থ্যাংক ইউ। GM বা ER নাই স্যার। হ্যাঁ, জিএম পার টেস্ট।
পাই উঠান। SAIC না SBA1C এটা A11 A1C আসলতে যে মানে ঠিক? 75 এটা না না এটা হচ্ছে less than 5 মানে হচ্ছে 5 এর ছোট যেটা ক্লিয়ার দেখে বোঝায় আসো লেখা শেষ করেন আমি বুঝিয়ে দেব লেখা শেষ আচ্ছা আচ্ছা লেখা শেষ জি ম্যাডাম। আচ্ছা, এখন একটু খেয়াল করেন আমার কথাটা শুনেন। ধরেন একটা রোগীর লক্ষণ প্রকাশ পেল অথবা পেল না যেটাই হোক, সে যখন আমরা রাত্রেবেলা খাবার খাই, ধরেন 8টা বা 9টায় খাবার খাই, তখন কিন্তু প্রায় 10 থেকে 12 ঘন্টা করে মানে সকালে আবার 8টায় বা 7টায় আমরা নাস্তা করি। তারপর নাস্তা করার পরে দুপুরের খাবার আর এই সকালের খাবার থেকে খুব বেশি হলে 4 থেকে 5 ঘন্টা ডিস্টেন্স থাকে। তারপরে আবার দুপুর থেকে রাত্রের ডিস্টেন্সটাও এরকম, এবং এর মাঝে কিন্তু টুকিটাকি যাই হোক আমরা কিছু না কিছু খাই, ঠিক আছে? অর্থাৎ একদম আমাদের পেট খালি থাকে না। শুধুমাত্র রাত থেকে সকালের যে ডিস্টেন্সটা, এই সময়টা আমাদের পেট একদম ফুলদুবে খালি, ঠিক আছে? আর একজন ব্যক্তি খাবার খাওয়ার পরে সেই খাবারটা হজম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এটা গ্লুকোজ হয়ে গ্লুকোজটা সেলে পৌঁছাতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় প্রয়োজন হয়। যদি আমরা আরো বেশি বাড়িয়ে বলি সময়টাকে, তাহলে সর্বোচ্চ সময় থেকে নেবে হচ্ছে 7 ঘন্টা, ঠিক আছে? তারপর আমরা ধরে নিচ্ছি যে রাত্রে খাওয়ার পরে সকালের মধ্যে গ্লুকোজ একবার টোটাল সাপ্লাই মানে সেলের মধ্যে গ্লুকোজটা চলে যায়, ঠিক আছে? আমরা একদম পরিষ্কার। কিন্তু সকাল থেকে শুরু করে দুপুর এবং দুপুর থেকে রাত এই সময়টাতে কিন্তু গ্লুকোজ লেভেলটা একদম ওই লেভেলের পাওয়া যাবে না, মানে রাত্রে থেকে সকালে যে লেভেলটা ছিল। ঠিক এই কারণেই একজন ডায়াবেটিক অথবা নন ডায়াবেটিক, মানে আমরা যারা নর্মাল মানুষ তারা অথবা ডায়াবেটিস যাদের আছে, উভয় ব্যক্তিরই গ্লুকোজের মাত্রাটা আপনাকে নাস্তার আগে একভাবে চিন্তা করতে হবে, আর নাস্তা করার পরে অথবা দিনের যে কোনো সময় আরেকভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? সেজন্যই প্রথমে আমরা বলছি যে একদম সে খালি পেটে মানে নাস্তার আগে যে টেস্টটা আমরা করব সেটা হচ্ছে এফবিএস, মানে হলো ফাস্টিং ব্লাড সুগার, যেটা নাস্তার আগে, ঠিক আছে? ওটার নর্মাল ভ্যালুটা হচ্ছে 6.1 থেকে 6.5 গ্রাম পার ডেসিলিটার। অর্থাৎ যেমন আমরা যখন এখন কিছু ওজন দিয়ে কিনি তখন কিন্তু কেজিতে কিনি, তাই না? এটা তার একক। তারপর ডিম কিনলে হালিতে কিনি, এটা তার একক। ঠিক সেরকম গ্লুকোজের মাত্রাটা মাপার একক হচ্ছে গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? গ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, গ্রাম পার ডেসিলিটার। তাহলে 6.1 থেকে 6.5 পর্যন্ত হচ্ছে নরমাল ভ্যালু। যদি কোনো ব্যক্তির এর চাইতে বেশি মাত্রার হয়, অর্থাৎ 6.5 এর বেশি হয়, তাহলে ওনার গ্লুকোজের মাত্রাটা ব্লাডের মধ্যে বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কম হয় ম্যাডাম। আসতেছি। যদি উনি ধরেন প্রথমেই যেদিন আমার কাছে আসবে, স্বাভাবিকভাবে একদম খালি পেটে কিন্তু আমাদের কাছে রুগী আসবে না। প্রথম দিন যেদিন আসবে আর কি, ওই দিন কিন্তু নাস্তার পরে বা দিনের যে কোনো সময় আসতে পারে। সেজন্য আমরা কি করব যে প্রথম যেদিন টেস্ট করাবো, একদম প্রথম আমার কাছে
কাছে আসলো তখন যে রেটটা আমরা পাবো সেটা হচ্ছে আরবিএস, মানে হলো চলমান বা র্যান্ডম গতি, যেটা অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার যার নাম, ঠিক আছে? র্যান্ডম ব্লাড সুগার মানে হচ্ছে চলমান যে মাত্রাটা আমি পাচ্ছি সেটা হচ্ছে র্যান্ডম। এটার মাত্রাটা একটু বেশি, কারণ কিছুক্ষণ আগে আমি বলছি যে গ্লুকোজটা সেলে পৌঁছাতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় নেই। তো সেক্ষেত্রে যদি দিনের যে কোনো সময় আমি গ্লুকোজটা মাপি তাহলে আমার ব্লাডে কিছু পরিমাণ গ্লুকোজের মাত্রা বেশি থাকবেই। এই জন্য 7.1 থেকে 7.5 পর্যন্ত আমরা নর্মাল বলছি। যদি 7.5 এর বেশি হয় তাহলে ওনার গ্লুকোজের মাত্রাটা বেশি। এখন ধরেন প্রথম দিন যেদিন পেশেন্ট আমার কাছে আসলো আমি আরবিএসটা টেস্ট করালাম, ঠিক আছে? সেটা প্যাথোলজিতে করালেই সবচেয়ে ভ্যালুয়েবল, কারণ মেশিন দিয়ে যে টেস্টটা করা হয়, মানে যেটা ফার্মেসিতে থাকে আর কি, গ্লুকোমিটার নাম ওই মেশিনটার, ওটাতে যে মাত্রাটা দেখা হবে সেটা 100% অ্যাকুরেট না, ঠিক আছে? এই জন্য আপনি রেজাল্টে যদি পৌঁছাতে চান যে ওনার ডায়াবেটিস কি না, ইয়েস অর নো, তাহলে আপনাকে প্যাথোলজিতেই টেস্টটা করাতে হবে। আচ্ছা, তাহলে আপনি ধরেন আরবিএসটা করালেন, তারপর ওনার আরবিএস পাওয়া গেল 8 পয়েন্ট সামথিং, মানে একটু বেশি, ঠিক আছে? তাহলে প্রথম দিনই বলে দিতে পারবেন না যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, কথা বলা যাবে। কেন বলা যাবে না? কারণ দেখেন অন্য দিনের তুলনায় হয়তো আজকে সে একটু বেশি খেয়েছে, এমন হতে পারে না? হতে পারে। সেজন্য আমরা বলবো কি যে আপনি আমার কাছে কালকে একেবারে খালি পেটে একবার আসবেন, হ্যাঁ? খালি পেটে এসে তারপরে এই টেস্টটা করাবেন, মানে টেস্টের নামটা লিখে দিবেন, এই টেস্টটা করে রিপোর্টটা আনবেন। আচ্ছা, তারপর প্রথম কি করলো, এফবিএসটা করালেন, করানোর পরে দেখলেন এফবিএসটাও বেশি আসছে, অর্থাৎ 7 পয়েন্ট বা তার চেয়ে বেশি হয়ে গেল মনে করেন। আচ্ছা, তাহলে ওনাকে আমরা নর্মালি উনি প্রতিদিন যে নাস্তা করে ভাত যা বা রুটি যাই খাক না কেন, যেটা খায় সেটা খাবে। খাওয়া থেকে জাস্ট 2 ঘন্টা পরে, কয় ঘন্টা পরে? 2 ঘন্টা পরে, জাস্ট 2 ঘন্টা পরে আমরা আরবিএসটা চেক করবো। আরবিএসটা চেক করবো, আরবিএস এর মাত্রা যদি 7.5 এর চেয়ে বেশি হয় তাহলে প্রায় 80% শিওর জন্য ডায়াবেটিস, ঠিক আছে? কিন্তু তারপর আমরা ডিক্লার দিব না। কেন দিব না? দেখবেন প্রতিটা পজিশনেরই একটা নিয়ম নীতি আছে যে আমার জায়গা থেকে এই কাজটা করা যাবে কিনা। সেক্ষেত্রে আমরা যারা প্রাইমারি ভাবে প্র্যাকটিস করে তারা এই ডিক্লারটা দেওয়াটা ঠিক হবে না। ওই জন্য আমরা ওনাকে বলবো যে আপনার তো 2টা রেটই বেশি পাচ্ছি, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তো আপনি একজন ডায়াবেটিস স্পেশালিস্ট অথবা ডায়াবেটিস হসপিটালে দেখা করুন। প্রতিটা জেলায় এই ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের আন্ডারে একটা হসপিটাল থাকে, যেটা ডায়াবেটিক হাসপাতাল বলে, আমাদেরও আছে মাসুলিয়াতে। তো সেক্ষেত্রে ওখানে আপনি রেফার করে দেবেন। এখন পর্যন্ত আপনার দায়িত্ব শেষ। আচ্ছা, ওইখানে গেলে কি হবে সেটা আমি বুঝিয়ে বলছি। ওখানে যাওয়ার পরে তারা যখন দেখবে যে তার এফবিএস আরবিএস দুটাই মানে বেশি, আপনার রিপোর্টটা দেখেছেন এবং ওনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ওই দিন ওনারা বলে যে আপনি আজকে চলে যান, তারপরে 3 দিন, কয়দিন? 3 দিন, মানে 72 ঘন্টা এই পর্যন্ত আপনার জীবনযাত্রার মান যেমন ছিল, অর্থাৎ আপনি যতক্ষণ কাজ করতেন, যা খেতেন, সব কিছু নর্মাল রাখবেন এবং 3 দিন যেদিন পূর্ণ হবে, মানে আজকে রাত্রে ধরেন 3 দিনের রাত, ওই দিন জাস্ট 8টায় সে খাবার খাবে। কয়টায়? 8টায়। আর সকালে 8টা, মানে 12 ঘন্টার মধ্যে সে আর কিছুই খাবে না, শুধু পানি ছাড়া। পানি না খেলেও ভালো, তারপরে যদি সমস্যা হয় তাহলে শুধু পানিটা খেতে পারবে। তাহলে জাস্ট সকাল 8টার আগে ওই হসপিটাল পৌঁছাবে, ওকে? তারপরে রাত্রে যে সময় খাবারটা খেয়েছিল সেখান থেকে জাস্ট 12 ঘন্টার মধ্যে প্রথমে এফবিএস এর জন্য ব্লাড দিবে। কিসের জন্য ব্লাড দিবে? এফবিএস এর জন্য। আবার পুনরায় দেওয়ার পরে ওনারা ওনাকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়াবে। কি খাওয়াবে? 75 গ্রাম গ্লুকোজ খাওয়াবে এবং সেটা 75 গ্রামই হতে হবে। 75 গ্রাম গ্লুকোজ খাওয়াবে। একটা প্যাকেটে 75 গ্রাম কিনতে পাওয়া যায়, ওটা 1 কাপ পানিতে দিয়ে মিক্স করে খাওয়াবে। আচ্ছা, এখন দেখেন তাইলে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে জাস্ট আধা ঘন্টা পরে, কয় ঘন্টা পরে? আধা ঘন্টা পরে ওনারা ওজিটিটি করাবে। হ্যাঁ, ওজিটিটি করাবে। কি করাবে? ডিএমএস চলছে। আচ্ছা, পরবর্তী ক্লাসে ওয়েট করেন। তাহলে কি করাবে? ওজিটিটি করাবে। হ্যাঁ, তাহলে ওজিটিটি করার কয় ঘন্টা পরে? আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে, হ্যাঁ। আধা ঘন্টা আরবিএস করানোর, সরি এফবিএস করানোর আধা ঘন্টা পরে ওজিটির জন্য ব্লাড দিব, ঠিক আছে? ব্লাড দিয়ে আমরা 11.1 হচ্ছে নরমাল ভ্যালু, ওকে? তাহলে যাই হোক, রিপোর্ট যেটা হোক এটা পরে বলছি। তাহলে ওইটা দেওয়ার পরে জাস্ট 1.5 ঘন্টা পরে, কয় ঘন্টা পরে? 1.5 ঘন্টা পরে। আর এফবিএস থেকে 2 ঘন্টা পরে, অর্থাৎ এফবিএস থেকে 2 ঘন্টা আর এই ওজিটি থেকে 1.5 ঘন্টা, তাহলে একই সময় হয় না? 1.5 ঘন্টা 2 ঘন্টা।
হ্যাঁ 2 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টাতে হ্যাঁ একই মানে জি, আধা ঘন্টা, যদি আধা ঘন্টা। 8টার সময় ব্লাড দেয় ফাস্টিং এর জন্য মানে এমবিএস এর জন্য, তাহলে আধা ঘন্টা পরে দিলে হইলো হ্যাঁ, ওই যে ঠিক সাড়ে 8টায় দিলে ওজিটিটি, ঠিক আছে? তাহলে এফবিএস থেকে 2 ঘন্টা মানে 10টা, 10টা ঠিক আছে? ওজিটিটি 1.5 ঘন্টা মানে তো 10টায়, জি, জি, জি। 10টায় একই টাইম। তাহলে 10টায় ব্লাড দিবে আরবিএস এর জন্য, ওকে? তাহলে কি করলো, এফবিএস হলো, ওজিটিটি হলো আর হচ্ছে আরবিএস হলো, ঠিক আছে? তিনটা টেস্ট করানোর পরে যদি তিনটাই বেশি রেট আসে, তিনটাই রেট বেশি আসে, অর্থাৎ 6.5 এর বেশি, আসে 7.5 এর বেশি, আবার 11.1 এর বেশি, তিনটাই বেশি, তাহলে কোনো কথা ছাড়া উনি ডিক্লেয়ার উনি ডায়াবেটিস, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, এটা যদি বেশির ক্ষেত্রে যদি কম হয়? আসি এখন দেখেন, তাহলে বেশি হলে ওনার ডায়াবেটিস হয়ে গেল, ওনার ডিক্লেয়ার দিয়ে দিলেন আপনার ডায়াবেটিক, তখন ওনার ট্রিটমেন্ট পেলে চলে যাবে যে উনি টাইপ 1 না টাইপ 2 নাকি সেই হিসেবে ট্রিটমেন্ট শুরু করবো, ওকে? জি। এখন দেখেন এমন যদি হয় যে তিনটার মধ্যে দুইটা বেশি কিন্তু একটা ঠিক আছে, এমন হতে পারে না? জি। হতে পারে। তারপরে দুইটা ঠিক আছে কিন্তু একটা বেশি, তাহলে কি করবে? জি। মানে কনফিউজ থাকে এক কথায়, রিপোর্টটা একদমই ফাইনালিতে যাচ্ছে না। তখন কি হয়, একদম ফাইনালি ডিসিশনের জন্য তখন আমরা SB1C-টা করতে বলি। SB1C-টা, ঠিক আছে? এটা হচ্ছে হিমোগ্লোবিন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই টেস্টটা করতে বলি। এটা একটু ব্যয়বহুল, 1300-1400 টাকার মতো যায়। তো SB1C-টা যদি 5 পয়েন্টের কম হয় তাহলে রিপোর্ট নরমাল, ঠিক আছে? 5 পয়েন্টের কম, 4.9ও যদি হয় তবুও কম, ঠিক আছে? তাহলে 1 পয়েন্টও যদি কম থাকে তাহলেও আমরা একদম ফাইনালি ডিসিশন যে ওনার ডায়াবেটিস নাই, উনি নন ডায়াবেটিক, ঠিক আছে? আর যদি 5 পয়েন্টের 1ও বেশি হয়, 0.1ও যদি হয় বেশি, তাহলেও উনি ডায়াবেটিস, আগে যা ইচ্ছা তাই হোক। মানে এই তিনটার ক্ষেত্রে যাই হোক না কেন, এখন উনি 5.1 মানে কোনো কথা ছাড়াই ডায়াবেটিস হয়ে গেছে, বুঝছি? জি ম্যাডাম জি। ডাইরেক্টলি পরীক্ষা করা যায় না আচ্ছা, না হয়ে যায় তাহলে SB1C-টা, হ্যাঁ যে কোশ্চেন করেন। সরাসরি ম্যাডাম দেখছি আরবিএস হ্যাঁ, তাহলে এখন আমরা এটা বলছি যে তাহলে কেন ডিরেক্টলি আমরা এটা করি না, মানে কেন এত ভেজাল না পাকায় ডিরেক্টলি SB1C-টা কেন করছি না? জি জি। এটা একটা যথেষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে দেখেন, একজন ব্যক্তি যখন দুইটা রিপোর্ট নরমাল বা একটা কম অথবা দুইটা কম একটা বেশি এমন যদি হয়, তখন কিন্তু সে ডায়াবেটিক না হলেও প্রি ডায়াবেটিক কন্ডিশন, অর্থাৎ ডায়াবেটিসের পূর্ব মুহূর্তে ওই ব্যক্তিটা অবস্থান করছে, হ্যাঁ, অর্থাৎ সে অলরেডি রাস্তায় উঠে গেছে, কিছুক্ষণ পরে সে পৌঁছে যাবে, ঠিক আছে? এখন যদি সে প্রি ডায়াবেটিক কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে ওনাকে আমরা শুধু ওষুধটা ছাড়া বাকি যে ম্যানেজমেন্টগুলো থাকে, যেমন খাবারটা কীভাবে কন্ট্রোল করবে, ওনার ফুড হেডটা কেমন হবে, ওনার হচ্ছে ডিসিপ্লিনটা কেমন মেনটেন হবে, এগুলাতে আমরা বলি যে এই জিনিসগুলো যদি সে মেনটেন করে তাহলে অনেকদিন পর্যন্ত সে ভালো থাকতে পারে, যেমন 5 বছর 2 বছর 3 বছর সে ভালো থাকবে প্রি ডায়াবেটিক কন্ডিশন নিয়েও। কিন্তু যদি উনি ওনার লাইফস্টাইলটা এখন মেনটেন করা শুরু না করে, সেক্ষেত্রে 15 দিন এমনকি 1 দিনের মধ্যে উনি ডায়াবেটিস কন্ডিশনে চলে যাওয়াটা পসিবল। তো এই প্রি ডায়াবেটিক কন্ডিশনটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতাম না যদি আমরা স্টেজ বাই স্টেজ এটা মেনটেন না করতাম। কথা বুঝাইতে পারছি? এই জন্য কনফার্মেশন ডায়াগনোসিসের জন্য আপনাকে এটা স্টেপটা মেনটেন করতেই হবে, ঠিক আছে? এবং যদি আমরা ফাইনাল ডিসিশন পেয়ে যাই তিনটা বেশি, তাহলে তার এখানে যাওয়ার প্রশ্ন আসে না। আরেকটা ব্যাপার আছে, SB1C-টা আসলে গ্লুকোজের মাত্রাটা নির্ধারণ করে না, নির্ধারণ করা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের কাজ করার ক্ষমতাটুকু কত, ঠিক আছে? মনে করেন একজন ডায়াবেটিক পেশেন্ট, মানে আমি অলরেডি ডায়াবেটিস হয়ে গেছি, কিন্তু আমার SB1C-টা আসছে মনে করেন 6, ঠিক আছে? তাহলে আমরা বলি যে আপনার প্যানক্রিয়াসের কন্ডিশনটা ভালো আছে, এখন আপনি ভালো আছেন, কিন্তু যখন আমার ডায়াবেটিসের পয়েন্ট যাই হোক না কেন, কিন্তু দেখা যাচ্ছে SB1C-র মানটা 14-15 হয়ে গেছে, তখন আমরা বলি যে আপনার প্যানক্রিয়াসের কন্ডিশনটা খারাপ, আপনি আরও মেনটেন করা শুরু করেন। অর্থাৎ SB1C-টা মূলত প্যানক্রিয়াসে যে ইনসুলিন তৈরি করার ক্ষমতাটা, ওইটা মূলত মানটা নির্ধারণ করা হয়, ঠিক আছে? এই জন্যই আমাকে এই স্টেপ বাই স্টেপ মেনটেন করে SB1C-টা আসতে হবে। না, আজকে পর্যন্ত আমরা এখানেই থাকি, আমি যদি নেক্সট কম ক্লাসে হয় আসি। কমেন্টটা বলতে কমেন্টটা ম্যাডাম যদি বলেন যদি আচ্ছা। কম হয়? আমরা যেটা মানে বেশিটা বলছি সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। মেডিকেল সায়েন্সে গ্লুকোজটাকে বেড়ে যাওয়া বলা হয় হাইপারগ্লাইসেমিয়া, আর মেডিকেল সায়েন্স যদি গ্লুকোজটা কমে যায়, বিশেষ করে 3-এর কম হয়ে যায়, তখন সেটা হয়ে যায় হাইপোগ্লাইসেমিয়া। হাইপো মানে কম আর কি, এটা একটা ডিসঅর্ডার, মানে এটা একটা ডিজিজ, এটারও আলাদা চিকিৎসা আছে
ব্যবস্থাপনা আছে। এটা যদি সময় পাই আমি সামনে কোনো একটা আপনার সবাই কি